প্রথমে কবিতা উৎসব এবি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে আরম্ভ করছি আজকের ধারাবাহিক গল্প পাঠ। আজকের গল্পের শিরোনাম শেষ বিকেলের বারান্দায় সুবর্ণ সুনন্দা। তাহলে বলে নিচ্ছি আজকের গল্প শেষ বিকেলের বারান্দায় সুবর্ণ সুনন্দা। সন্ধ্যার হালকা হিম হাওয়ায় গাছের পাতাগুলো নরম করে দুলছিল। বৃদ্ধা সুনন্দা দেবী তার স্বামী শুভন তালুকদারের হাত ধরে বসে থাকেন, যেন সময় থেমে গেছে। একদিকে দূর পাহাড়ের কোলে মেঘ ঢেউ খেলে, অন্যদিকে নদী শান্তভাবে বয়ে যায়। তারা একসময় একসঙ্গে হাসতেন, গল্প করতেন, এবং সেই নীরবতা ছুঁয়ে আছে। পাখিরা কেবল দূর দিগন্তে উড়ে যায়, তাদের ডাক যেন একাকিত্বের সঙ্গী। বাতাসে শিউলি ফুলের গন্ধ ভেসে আসে, যেন অধিক সুখের স্মৃতি বহন করছে। সকালে সূর্যের আলো এসে ঘরে ঢোকে, কিন্তু তারা সে আলোয় আর আগের মতো হাসে না। 12টি বছর পেরিয়েও সেই পুরনো আম গাছের ছায়ায় তারা একে অপরের পাশে বসে থাকেন। প্রকৃতি তাদের ভালোবাসা, একাকিত্ব আর ধীর গতির গল্প বলছে। বৃদ্ধ সুবন ও তার স্ত্রী সুনন্দা দেবীর চোখে এখন অতীতের ছবি, আর প্রকৃতি যেন সেই গল্পকে আরেকবার বর্ণনা করছে। সন্ধ্যার আকাশে তারা দুজন হাতে হাত রেখেই অপেক্ষা করেন, একসাথে নিঃশব্দে। একদিন তারা জানেন প্রকৃতি তাদের হাত ধরে অনন্তের পথে নিয়ে যাবে। সন্ধ্যার শেষ আলোতে তাদের একাকিত্ব যেন প্রকৃতির সঙ্গে মিশে যায়। গাছের পাতার ফুসফুস, নদীর গুনগুন সবই তাদের একাকী ভালোবাসার সঙ্গী হয়ে ওঠে। প্রকৃতি তাদের কথা বলে, যেমন তাদের জীবনের শেষ অধ্যায়। এই শূন্যতা, এই দিক, প্রকৃতি তাদের একমাত্র সঙ্গী হয়ে রইল। সুবন তালুকদার একসময় ছিলেন একজন দাপুটে উচ্চপদস্থ বনকর্তা। বিশাল বনাঞ্চল, পাহাড়, নদী আর বন্যপ্রাণী ছিল তার কর্মজীবনের সঙ্গী। বনের প্রতিটি গাছকে তিনি যেন নিজের সন্তানের মতো চিনতেন। পাখি ডাক শুনে অনেক সময় তিনি তাদের প্রজাতি বলে দিতে পারতেন। হরিণ, হাতি, ময়ূর, বুনো পাখিদের সঙ্গে গড়ে উঠেছিল এক অদ্ভুত মমতার সম্পর্ক। আজ বয়সের বাণে নুয়ে পড়েছেন সেই দৃঢ়চেতা মানুষটি। তার পাশে আছেন শুধু স্ত্রী সুনন্দা দেবী। দুজনের মাথায় চুল সাদা হয়ে গেছে অনেক আগে। তাদের বড় ছেলে অনিন্দম বহু বছর আগে কানাডায় চলে গেছে, সেখানে চাকরি করেছে, বিয়ে করেছে, নাগরিকত্ব নিয়েছে। প্রথম ফুল আসতো নিয়মিত, এখন মাসের পর মাস কেটে যায় কোনো খুঁত ছাড়াই। ছোট ছেলে সৌরভ দিল্লিতে থাকে, ব্যস্ততার অজুহাতে সেও খুব এটা যোগাযোগ করে না। এক সময় যে বাড়ি ছেলেদের হাসিতে মুখর ছিল, আর সেখানে নীরবতা বাসা বেঁধেছে। শুধু একজন কাজের মাসে সকালে এসে রান্না করে দিয়ে যায়, তারপর আবার নেমে আসে দীর্ঘ নিঃসঙ্গতা। বিকেল হলে সুবনবাবু স্ত্রীকে নিয়ে বারান্দায় বসেন। তিনি চুপচাপ সুনন্দা দেবীর হাতটা নিজের হাতে ধরে রাখেন। দুজনের মধ্যে অনেক সময় কোনো কথাই হয় না। সামনে কৃষ্ণচূড়ার গাছটিকে তখন অসংখ্য পাখির আনাগোনা চলে। শালিক, দোয়েল, বুলবুলি আর কোকিল ডাল থেকে ডালে উড়ে বেড়ায়। পশ্চিম আকাশে সূর্য ধীরে ধীরে লাল আওয়াজ ছড়িয়ে অস্ত যায় হালকা বাতাসে।
গাছের পাতাগুলো মৃদু শব্দে কেঁপে ওঠে। দূরের পুকুরে আলো ছায়া খেলা দেখতে দেখতে সময় গড়িয়ে যায়। একদিন সুনন্দা দেবী মৃদু স্বরে বলেন, মনে আছে অরিন্দম ছেলেবেলায় এই গাছের দুলনা মাধ্য? সুনবাবু দীর্ঘশ্বাস ফেলে বলেন, সব মনে আছে, কিছুই ভুলিনি। ওরা কি আর কোনদিন ফিরবে? শ্রী কণ্ঠে কেঁপে উঠল। কিছুক্ষণ নীরব থেকে সুবনবাবু বলেন, হয়তো না। কথাটা বলো তার চোখের কোন জল চিকচিক করছিল। একটি বুলবুলি এসে খুব কাছে বসে ডাকতে লাগলো। পাখিটার দিকে তাকিয়ে সুবনবাবু বলেন, দেখো এরা কি নিজেদের বাসা ভুলে না? সুনন্দা দেবী কোনো উত্তর দিলেন না। সন্ধ্যার আলো আরো ফিকে হয়ে এলো। দূরে বাঁশবনের ফাঁক দিয়ে জোনাকিরা জ্বলতে শুরু করলো। প্রকৃতি যেন তাদের নিঃসঙ্গতার গল্প নীরবে শুনছিল। গড়ির কাটা এগিয়ে চলল, কিন্তু তারা একইভাবে বসে রইলেন, হাতের ওপর হাত রেখে। দুজন মানুষ জীবনের দীর্ঘ পথ চলার স্মৃতি খুঁজে ফিরলেন। সন্তানদের সাফল্য আছে, প্রতিষ্ঠা আছে, কিন্তু মা বাবার বারান্দায় তাদের জন্য আর কোনো সময় নেই। আর সুবন তালুকদার ও তার স্ত্রী শেষ বিকেলের গান আলোয় পাখিতে ওড়াউড়ি দেখতে দেখতে নীরবে আরেকটি দিন পার করে দিলেন। সুবন তালুকদার ও সুনন্দা দেবীর কাছে এখন প্রকৃতির সবচেয়ে আত্মীয়, পরম আত্মীয়। মানুষের ভিড়ের থেকেও যেন নিঃসঙ্গতা, গাছপালার পাখিরা যেন সেই শূন্যতা কিছুটা গড়িয়ে দিয়ে। বারান্দার দুটো পুরনো সময় তারা পাশাপাশি বসেন, হাতের ওপর হাত রেখে কথা চেয়ে নীরবতায় এখন তাদের ভাষা। সামনে আম, জাম, কদম, কৃষ্ণচূড়ার শিমুল গাছগুলো বাতাসে দুলতে থাকে। ডালে ডালে চুড়ুই, শালিক, বুলবুলি আর দুয়েল এসে বসে। সুনন্দা দেবী চাউলার মসুর ডাল ছড়িয়ে দিলে পাখিদের ছোট ছোট ঝাঁক নেমে আসে। পাখিগুলোর নির্ভয় চলাফেরা দেখে মনে হয় তারা যেন এই পরিবারই সদস্য। একটি চুড়ি প্রায় সুনন্দা দেবীর খুব কাছে এসে বসে। সুবনবাবুর পায়ের কাছে টমি লেজ নাড়তে নাড়তে শুয়ে থাকে। যে নীরব প্রহরী মানুষ যেখানে দূর রে সরে গেছে, সেখানে পশু পাখিরা আরো কাছে চলে এসেছে। অরিন্দমের বিলাসবহুল বিদেশি জীবনে আছে, কিন্তু মায়ের কাঁপা কণ্ঠ শোনার সময় নেই। মল্লিকার কাছে সম্পর্কের চেয়ে সুবিধা ও ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের জন্য বেশি মূল্যবান। নাগরিক জীবনে এই আত্মকেন্দ্রিকতা সুবনবাবুকে প্রায় ভাবিয়ে তোলে। তিনি মনে করেন সভ্যতা যত এগোচ্ছে, মানুষের হৃদয় তত সংকীর্ণ হয়ে যাচ্ছে, অথচ এই পাখিরা কোনো স্বার্থ ছাড়া প্রতিদিন ফিরে আসে তাদের কাছে। তুমিও কখনো হিসাব করে না, শুধু ভালোবাসতে জানে। অস্তগামী সূর্যের লাল আলোর বারান্দা ভরে উঠলে সুবনবাবু স্ত্রীর হাত আরো শক্ত করে ধরেন। তখন মনে হয় প্রকৃতি, পাখি আর টমিকে নিয়েই তাদের ছোট্ট পৃথিবী এখনো বেঁচে আছে। মানুষের কাছে অবহেলিত হলেও আকাশ, বাতাস, গাছ আর পশু পাখি ভালোবাসায় সুবন তালুকদার ও সুনন্দা দেবী আজও জীবনে অর্থ খুঁজে পান। আজ ভোর থেকে সুনন্দার শরীরটা ভালো লাগছিল না। ঘুম ভাঙলো, বিছানা থেকে উঠতে কষ্ট হচ্ছিল। মাথার কাছে রাখা পুরনো ছেলের অ্যালবামটি খুঁজে পাচ্ছিলেন না। পুরনো ছেলের অ্যালবামটি খুঁজে পাচ্ছিলেন না। চোখে যেন ঝাপসা দেখছিলেন সবকিছু। তবু অভ্যাস মতো ঠাকুর করে গেলেন, হাত জুড়ে প্রার্থনা করলেন। বড় ছেলে অরিন্দমের মঙ্গল কামনা করলেন না। তিনি মুনেই যার ভালো নাম মৃন্ময়ী, তার মুখ চাইলেন। ছোট ছেলে দিল্লির সৌরভের জন্য ঈশ্বরের কাছে আশীর্বাদ প্রার্থনা করলেন। তারপর ধীরে ধীরে স্বামী সুবনের হাত ধরে বাইরে এলেন। লক্ষ্মী এসে সকালে খাবার দিয়ে গেল। খেতে খেতে দুজনে পুরনো দিনের গল্প করলেন। একসময় এই বাড়ি ছিল হাসি আনন্দে ভরা, উঠুন জুড়ে ছেলেদের দৌড়ঝাঁপ চলত। আজ
চারদিকে শুধু নীরবতা। ছেলে ও পুত্রবধূ কেউ তাদের খোঁজ নেয় না। সুনন্দা এলোমেলো পাতায় হাত বুলিয়ে হাসলেন। মনে হলো যেন ছবির ভেতর থেকে অরিন্দমের কথা বলছেন। একটি ছবিকে স্কুল ড্রেস পরা অরিন্দম, আরেকটি বাবার কাঁধে চড়ে মেলা দেখছে। সেই দিনগুলো কোথায় হারিয়ে গেল। এমন সময় এক ঝাঁক চুড়ুই এসে বারান্দার সামনে বসলো। সুনন্দা মুঠো ভরে চাল ছুড়ে দিলেন। পাখিগুলো আনন্দে কিচিরমিচির করতে লাগলো। টমো লেজ নাড়তে নাড়তে কাছে এসে দাঁড়ালো। তার জন্য রুটির টুকরো রাখা ছিল। টম শান্তভাবে খেতে লাগলো। মাঝে মাঝে সে সুনন্দার দিকে তাকাচ্ছিল, যেন সে বুঝতে পারছে মায়ের মন খারাপ। দুপুর গড়িয়ে বিকেল হলো। হালকা সোনালি রোদ আম গাছের পাতায় ঝিলমিল করছিল। সুবর্ণ সুনন্দা বারান্দায় পাশাপাশি বসে নিলেন। তাদের সামনে সবুজ মাঠ, দূরে বাঁশ বাগানে বাতাসের মৃদু শব্দ। প্রকৃতি যেন নীরব সঙ্গী হয়ে পাশে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই পাশের বাড়ির রানু সুতোধর এলো। সে ফরেস্ট গার্ডের পোশাক ছিল। হেসে বলল, স্যার কেমন আছেন? সুবনের মুখে মৃদু হাসি ফুটল। একসময় সুবনী নেট চেষ্টাতেই রানুর চাকরি হয়েছিল। আজও রানু সেই ঋণ ভুলে যায়নি। প্রতিদিন এসে খুশ নেয়, কখনো ওষুধ এনে দেয়, কখনো বাজারে প্রয়োজন জিনিস এনে দেয়। রানুর মতো মানুষই এখনো মানবতার আলো জ্বালিয়ে রেখেছে। রানু চলে গেলে সুনন্দা দীর্ঘ শ্বাস ফেলেন। অরিন্দমের কথা মনে পড়ল। কানাডায় বিখ্যাত প্রকৌশলী ছেলে। বছর ধরে একবারও মাকে দেখতে আসেনি। অনেকদিন ফোনও করে না। একবার ফোন করেছিল। পুত্রবধূ বিরক্ত কণ্ঠে বলেছিল, আপনারা আর ফোন করবেন না। সেই কথাগুলো আজ বুকের ভেতর কাঁটার মতো বিঁধে আছে। সুনন্দার চোখ ভিজে উঠল। তিনি ধীরে বলেন, শুভ, আমাকে বারান্দায় নিয়ে চলো। সুবনকে স্নেহ করে তার হাত ধরলেন। দুজন ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বারান্দায় এলেন। সন্ধ্যায় এক হাতে পুরনো অ্যালবাম, অন্য হাতে সুবনের হাত। পায়ের কাছে নিশ্চুপ হয়ে বসে আছে টম। আকাশে পাখির ঝাঁক উড়ে যাচ্ছে। কিচিমিচির শব্দে ভরে উঠেছে চারদিক। জলমলে রোদে ভেসে যাচ্ছে বিকেলের পৃথিবী। সুনন্দা মুগ্ধ চোখে প্রকৃতির দিকে তাকিয়ে রইলেন। মনে হলো জীবনের সব দুঃখের মাঝেও প্রকৃতি এখনো তাদের আপন। সুবন আলতো করে স্ত্রীর হাত চেপে ধরলেন। দুজনের নীরবতার ভেতর ভালোবাসার বাসা বেঁচে রইল। আর শেষ বিকেলে সেই বারান্দা নিঃশব্দে তাদের জীবনের গল্প শুনতে থাকলো। আশ্চর্য, যথারীতি সুনন্দা ভোরবেলাতে উঠে পড়েছে। আসলে রাতের ঘুম এখনো তার কাছে সহজে ধরা দেয় না। কত রকম ঘুমে ওষুধ খেয়েও বিশেষ কাজ হয় না। সারা শরীর জুড়ে ব্যথা, হাঁটুতে যন্ত্রণা, পায়ে ভর দিয়ে দাঁড়াতে কষ্ট হয়। তবু প্রতিদিন এর মতো আজও তিনি ধীরে ধীরে ঠাকুর করে গিয়ে প্রণাম সেরে নিলেন। তারপর মৃদু কণ্ঠে ডাকলেন, শুভ, তুমি এদিকে আসো, আমি বারান্দায় যাব। যৌবনের দিনগুলোতে যেমনভাবে ভালোবাসার স্বামীকে শুভ বলে ডাকতেন, আজও সেই ডাকের মধ্যে একটা পরিবর্তন আসেনি। সুবন তালুকদার ঘর থেকে বেরিয়ে এলেন। চুলগুলো এখন সাদা, চোখে মোটা ফ্রেমের চশমা। তবু সুনন্দার ডাকে তার মুখে সেই পুরনো হাসিটাই ফুটে ওঠে। আসছি সুনন্দা, ধীরে চলো। তিনি আলতো করে স্ত্রীর হাত ধরলেন, যেন কাঁচের পুতুলকে আগলে রাখছেন। ধীরে ধীরে তাকে নিয়ে এলেন বাড়ির সামনে বারান্দায়। সেখানে পাশাপাশি রাখা দুটো পুরনো বেতের চেয়ার। কত বছরের সঙ্গী তারা, কত সুখ দুঃখের, কত হাসি কান্নার সাক্ষী। সুনন্দা একটি চেয়ারে বসিয়ে দিয়ে সুবন ও পাশের চেয়ারটি বসলেন। সকালের আলো তখন ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়েছে। রাতের শিশিরে ভেজা আম গাছের পাতাগুলো রোদের স্পর্শ চিকচিক করে উঠেছে। দূরে কদম গাছের ডালে বসে একটি দোয়েল মিষ্টি সুরে গান গাইছে। এক ঝাঁক চড়ুই পাখি উড়ে এসে বারান্দায় সামনের উঠোনে নেমে পড়ল। তাদের চঞ্চল কিচিমিচি নিঃশব্দ সকালটা প্রাণ ফিরে পেল। সুনন্দা মুগ্ধ চোখে তাকিয়ে রইলেন। দেখো শুভ, চুড়িগুলো এখনো আসে। সুবন হেসে বললেন, ওরা জানে তুমি প্রতিদিন ওদের জন্য
চাল ছড়িয়ে দাও। ঠিক তখনই বাড়ির পোষা টম কুকুরটি লেজ নাড়তে নাড়তে এসে সুন্দর পায়ের কাছে বসে পড়লো। সেও জানে তার প্রিয় মানুষটির শরীর ভালো নেই। সুনন্দা কষ্ট করে হাত বাড়িয়ে টমের মাথায় হাত বুলিয়ে দিলেন। টম চোখ বন্ধ হয়ে শান্ত হয়ে বসে রইল। পূব আকাশে সূর্য তখনও ওপরে উঠেছে। নীল আকাশে সাদা মেঘের দল ভেসে বেড়াচ্ছে। দূরের বাঁশবাগানের ফাঁক দিয়ে শীতল বাতাস এসে দুজনে মুখ ছুঁয়ে যাচ্ছে। একসময় সুনন্দা ধীরে ধীরে বলেন, শুভ, মনে আছে এই বারান্দাতেই অরিন্দম ছেলেবেলায় খেলতো? সুমনের চোখের সামনে ভেসে উঠল বহু বছর পুরনো দৃশ্য। আম গাছের ডালে বাঁধা দুলনা, তাতে বসে ছুটত অরিন্দম হাসিতে ভরে থাকা একটি সংসার। মনে আছে সন্ধ্যা? সব মনে আছে। দুজনেই কিছুক্ষণ নীরব হয়ে রইলেন। হঠাৎ এক ঝাঁক শালিক আকাশে বুক চিরে পশ্চিম দিকে উড়ে গেল। তাদের ডানায় সব যেন সময়ের গল্প শুনিয়ে গেল। সুনন্দা আসান হাতটা শক্ত করে ধরে বলেন, জানো শুভ, এখন আর কিছু চাই না, শুধু তোমার হাতটা যেন সবসময় এভাবেই আমার হাতে থাকে। সুবনের চোখ ভিজে উঠল। তিনি স্ত্রীর হাতের উপর নিজের হাত অন্য হাতটি রেখে বলেন, যতদিন শ্বাস আছে ততদিন তোমার হাত ছাড়ব না। সকালে রোদ তখন ধীরে ধীরে বারান্দার মেঝেতে ছড়িয়ে পড়েছে। চুরি দুয়েল শালিকার টমকে সঙ্গী করে শোভন ও সুনন্দা বসে রইলেন পাশাপাশি। জীবন দীর্ঘ পথ পেরিয়ে এসে আজ তাদের কাছে ভালোবাসার অর্থ শুধু একসঙ্গে থাকা, একে অপরের হাত ধরে থাকা, আজ স্মৃতির আলোয় বেঁচে থাকা। আর কিছু কথা সুনন্দা এক হাতে অ্যালবাম খুলে ছিল অরিন্দম ছবি দেখছে। সুনন্দা আরো বেশি খারাপ হয়তো। সন্ধ্যার শরীর চুরি ঝাঁক তাদের ঘিরে আছে। টম তাদের পায়ের কাছে বসে লেজ নাড়ছে। দূর থেকে চোখ তুলে তাকাচ্ছে এক কাঠ বিড়ালি। রোদ তাদের শরীরে চাদর জড়িয়ে দিয়েছে। একটু হাওয়ায় আশায় ভালো লাগছে। রানু তখন ফরেস্ট অফিস যাওয়ার পথে। একবার আসবেই, আজও এসেছে। রানু সূত্রধর বলল সুমনকে, কেমন আছেন স্যার? আর কিছু কি লাগবে? না রানু, অনলাইনে ঔষধ এসে গেছে। লক্ষ্মী মাসি বাজার নিয়ে এসেছে। তুমি বসো। কাছের আরেকটি চেয়ারে টেনে বসলে রানু সূত্রধর। ফরেস্ট অফিসার থাকাকালে চাকরি দিয়েছিলেন অসহায় রানুকে। তার ছেলেদের মতো উচ্চশিক্ষা নয়। সে তখন হন্য হয়ে ঘুরছিল। পিতৃমাতৃহীন রানু সেই ছেলে রানুকে আশ্রয় দিয়ে চাকরি দিয়েছিলেন। সে কখনো তা ভুলেনি। আর তার নিজের সন্তান উচ্চশিক্ষিত ইঞ্জিনিয়ার অরিন্দম কিভাবে তারে ভুলে গেল? ছোট ছেলে সৌরভ দিল্লি থাকে, সব নানা চাকরির বাহানায় একবারও আসে না, ফোনও করে না। এইসব কথা ভাবলে খুব কষ্ট হয় সুমন তালুকদারের। সুনন্দা অ্যালবাম খুলে ছবি দেখে কাঁদে লুকিয়ে লুকিয়ে। চোখে জল মুছে সুনন্দা। কানাডা থেকে একবারও টেলিফোন করে না অরিন্দম। সুমন বৌমা মল্লিকাকে টেলিফোন করলে খুব বিরক্ত হয়। তাদের গৃহ ডাক্তার প্রিয়ব্রত মজুমদার বলেছেন সুনন্দার শরীর খারাপ হচ্ছে। ছেলেরা কাছে থাকলে অনেকটা সেরে উঠবেন। ক্যান্সার হচ্ছে, ব্রেন ক্যান্সার, যে কোনো সময় মারা যেতে পারেন। তবে ছেলে ও নাতনি কাছে থাকলে আরো কিছুদিন বেঁচে থাকবেন। তাই অনিচ্ছা সত্ত্বেও দিল্লির সৌরভকে টেলিফোন করলেন সুমন তালুকদার। একবার নয়, কয়েকবার না ধরেনি। সুমন কানাডায় বড় ছেলে অরিন্দমকে টেলিফোন করলেন, বারবার করলেন। শেষে বড় ছেলে স্ত্রী মল্লিকা ফোন ধরে বলে, আমার তাড়া আছে বাবা, আপনি জলদি কথা বলুন, আপনার নাতনিকে স্কুলে নিয়ে যেতে হবে। সুমন বলে, বৌমা তোমরা কেমন আছো? অরিন্দম কেমন আছে? নাতি কেমন আছে? অরিন্দম কোথায়? মল্লিকা বলেন, অরিন্দম ঘুমুচ্ছে। কাল রাত্রে তাদের অফিসে পার্টি ছিল। অরিন্দম তাদের আমেরিকান কোম্পানি এমডি থেকে সিইও অর্থাৎ কোম্পানি প্রধান হয়েছে। ঠিক আছে, ভালো কথা মল্লিকা। তবে অরিন্দমকে বলো তার মায়ের অবস্থা খুবই খারাপ হচ্ছে। তোমরা সবাই একসঙ্গে ফ্লাইটে চলে এসো, আমি ৮০০০ খরচাও দেব। তবু একবার মাকে দেখে যাও। উনি যাই না আর কতদিন বাঁচবেন। মল্লিকা বিরক্ত হলো, বলল, এসব কথা আমি বলতে পারবো না। গতকাল তিনি প্রমোশন পেয়ে এই কাল জয়েন করেছেন। এখন তিনি আসতে পারবেন না। আর বিরক্ত করবেন না, টেলিফোন করবেন না।
বুড়ো বয়সে অসুখ বিসুখ তো লেগেই থাকে। এই নিয়ে ভাবলে চলে কি? আপনার তো টাকা আছে, আর অসুখ বিসুখ তো লেগেই থাকে, এই নিয়ে ভাবলে চলে কি? আপনার তো টাকা আছে, আর ফ্লাইটের টিকিটের টাকা বড় কথা নয়, এখন অরিন্দম আসার সময় নয়, আমরা ভারতবর্ষে আর না আসতে পারি। সেই যখন কথা হচ্ছিল তখন সুনন্দার সব টেলিফোনের কথাবার্তা শুনছিলেন, হঠাৎ এলামজি বুকে জড়িয়ে কাঁদতে লাগলেন সুনন্দা। সেই সময় এসেছিল রামের সূত্রধর, এসে বলল, কেমন আছেন স্যার? তার কথা শুনে চলমনে উঠলেন, একটু আশ্বস্ত হয়ে সুনন্দা বললেন, রানু তুমি বসো। শুভ তাকে বিছানায় পাশে রাখা নারিকেল লাড্ডু ভরা ডিবিটা তাকে দিয়ে দাও। শুভ তাকে বিছানার পাশে রাখা নারিকেল লাড্ডু ভরা ডিবিটা তাকে দিয়ে দাও, টিফিন খাবে সেও আমার ছেলে। তখন সুমন বলে, এই ছেলেটি যে খুব বেশি আপন, আমাদের হৃদয়ের দম বড় কাছে। দীর্ঘশ্বাস ফেলে আবার সুনন্দা হাতটা চাপ দিয়ে তাকালেন তার মুখের দিকে। এলোমেলো ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে যাচ্ছেন, ভাবতে সুমন কেমন বিষণ্ণ তিনি। টম তখন তার পায়ের মুখ ঘষল, চুরি কিচিরমিচির করে সুগন্ধের সোফায় তাদের কোলে। ছেলের রক্তের হয়েও দূরে চলে গেল। আবার দীর্ঘশ্বাস ফেলল সুমন। দুই ছেলেই চেয়েছিল তাদের বাড়িতে বিক্রি করে তাদের টাকা দিয়ে দিতে, তারা ফ্ল্যাট কিনবে। সুনন্দা বাধা দিয়েছিল। সুনন্দা বলেছিল, সব কিছু তো তোদের জন্য করেছে শুভ, উচ্চশিক্ষা হয়েছে তাদের। বড় ছেলে এমই দিল্লি থেকে, ছোট ছেলে আসাম বিশ্ববিদ্যালয় থেকে এমবি, তো আমাদের বাড়ি বিক্রি কেন? এই কথা বলা সুনন্দার উপর রাগ করে ওরা পরদিন চলে যায় দুই ভাই। এই বাড়ি বিক্রি না করে খেপে যায় বৌমা মল্লিকা, অরিন্দম, ছোট ছেলে সৌরভ। ভুগবাদী সভ্যতায় এরা বই পড়ে পশু হয়েছে। শেষ বিকেলে বারান্দায় দুজনের হাত ধরে আকাশে তাকিয়ে আছেন। পাখিগুলো তার কিচিরমিচির শব্দ করে তাদের পাশে ঘুরছে। কুকুর টম লেজ নাড়িয়ে সুমনের পায়ের কাছে খেলা করছে। রানু সূত্রধর কৃতজ্ঞ চোখে তাকে বলতে আছি। রানু সূত্রধর কৃতজ্ঞ চোখে তাকে বলে আছি, মামনি যখন প্রয়োজন হয় আমায় ডাকবেন, আমি আপনাদের কাছে আছি, ভয় পাবেন না। আর উঠতেই পারছে না সুনন্দা, শরীর যেন ধীরে ধীরে শক্তি হারিয়ে ফেলেছে। নিঃশ্বাসের ভেতর এক অদ্ভুত ক্লান্তি, মুখের যন্ত্রণা, চোখে অশেষ অপেক্ষা। শেষ বিকেলের রোদ আজও এসে পড়েছে বারিন্দার মেঝেতে। সোনালি আলো নীরবে ছড়িয়ে আছে চারিদিকে। সেই আলোয় বসে আছে সুগন্ধ তালুকদার। বুকের কাছে জড়িয়ে রেখেছেন অরিন্দমের ছবি ভরা পুরনো অ্যালবাম। পাতাগুলো বাতাসে হালকা কেঁপে উঠেছে। এক একটা ছবির ভেতর লুকিয়ে আছে কত বছরের গল্প, হাসি আছে, অভিমান আছে, স্বপ্ন আছে, অপেক্ষা আছে। টম আজ অদ্ভুত আচরণ করছে। সে বারবার সুনন্দার দিকে তাকাচ্ছে, কখনো মেঝেতে মাথা নামিয়ে বসে পড়েছে, কখনো আস্তে আস্তে কুই শব্দ করছে। মনে হচ্ছে সেজন্য বুঝতে পারছে আজও পাখিরা এসেছে, চুড়ি এসেছে, শালিক এসেছে, দুয়েল এসেছে, বুলবুলি এসেছে, কিন্তু তার কিচিমিচিরা যেন এক ধরনের বিষণ্ণতা। বারিন্দায় রেলিংয়ের সার বেঁধে বসে আছে তারা, নিঃশব্দে তাকিয়ে আছে ঘরের দিকে। বাগানে কৃষ্ণচূড়ায় হালকা পাতা দুলছে, রক্তিম ফুলগুলো সন্ধ্যার আলোয় আরো উজ্জ্বল হয়ে উঠেছে। আম গাছের পাতায় ফাঁক দিয়ে সূর্যের আলো ছিটকে পড়েছে। সোনালি বিন্দুর মতো নেচে বেড়াচ্ছে মাটির উপর। একটি কাঠবিড়ালি আজ ভয় পায়নি, সে ধীরে ধীরে এসে উঠেছে বারান্দায়। তারপর সবাই পাশে বসে পড়ছে। ছোট ছোট চোখে সে তাকিয়ে আছে সন্ধ্যার দিকে। মনে হচ্ছে সেও যেন বিদায় জানাতে এসেছে। দূরের আকাশ আজ খুব পরিষ্কার, মেঘগুলো তুলোর মতো ভেসে যাচ্ছে। নীল আকাশের বুক জুড়ে সাদা রঙের আঁচড়। দূরে কোথাও পাখির ঝাঁক উড়িয়ে যাচ্ছে। সন্ধ্যা ধীরে ধীরে চোখ খুললেন, চারদিকে তাকালেন, তার ফিসফিস করে বলেন, শুভন কাছে ঝুঁকে এলেন, বলো সুনন্দা, অরিন্দমকে ফোন করেছে? সুমন চুপ করে রইলেন, চোখের কোণে জল জমে উঠল। আজও কোনো ফোন আসেনি। অপেক্ষা যেন আরো দীর্ঘ হয়েছে। সন্ধ্যা মৃদু আসলেন, ঠিক আছে। তারা বলেন, রানুকে ফোন করো এখনই। হ্যাঁ শুভ এখনই। সুমন কাঁপা হাতে মোবাইল তুলে নিলেন, নম্বর ডায়াল করলেন। অপার ফোন ধরতে শোনা গেল, হ্যালো স্যার, রানু তুমি এক্ষুনি এসো। কি হয়েছে স্যার? তোমার মিষ্টিমা তোমাকে ডাকছেন। কিছুক্ষণের নীরবতা, তা উদ্বিগ্ন কণ্ঠ।
আমি আসছি স্যার, এক্ষুনি আসছি। ফোন কেটে গেল। বাইরে বাতাসে একটু দূরে বইল, কৃষ্ণচূড়া ডালে ডালের শব্দ হলো, পাখি ডানা ঝাপটানো, সূর্যের আলো আরো তুমল হয়ে এলো। কয়েক মিনিটের মধ্যেই রানু এসে পৌঁছলো হাঁপাতে হাঁপাতে। বারান্দা উঠল, তার চোখে উদ্বেগ, মুখে অস্থিরতা। সে কাঁচে এসে বলল, আমাকে ডেকেছেন? সুন্দর মৃদু আসলেন, এসেছিস খোকা? রানু চুপ, ভিজে উঠলো। হ্যাঁ মা, খুব কষ্ট হচ্ছে, ডাক্তার ডাকবো? না, তাহলে আমি বারান্দায় নিয়ে চল। রানু অবাক হয়ে তাকালো। এখন? হ্যাঁ, আমি আলোয় যাব, আমি পাখিদের দেশে যাব, আমি অনন্ত আকাশ দেখতে চাই। সুবনের বুক কেঁপে উঠল। তিনি সুনন্দার একটি হাত শক্ত করে ধরলেন, অন্য হাত ধরল রানু। ধীরে ধীরে উঠে দাঁড়ালেন সুনন্দা। তার পা কাঁপছে, শরীর বুঝে, মুখে একাশ্চর্য শান্তি। ধীরে ধীরে তিনজন এগিয়ে চলেন গড়ের ভেতর থেকে বারান্দা দিকে। বাতাস এসে ছুঁয়ে দিল সুনন্দার মুখ। তিনি চোখ বন্ধ করলেন। মনে হলো বহুদিন পর কোনো প্রিয়জন তাকে স্পর্শ করলো। আকাশের দিকে তাকালেন তিনি। সূর্য তখন পশ্চিমে নেমে যাচ্ছে। সারা দিগন্ত সোনালি আলোয় ভরে উঠেছে। কমলা, লাল, হলুদ, সোনালি রঙের পর রং মিশে গেছে। আকাশে দূরে ধানের খেতে বাতাস বয়ে যাচ্ছে। সবুজ ঢেউ উঠছে, শিশি ভেজা গাছে আলো ঝলমল করছে। বকুল গাছ থেকে ফুল ঝরে পড়ছে, গন্ধে ভরে উঠেছে চারদিক। জুঁই ফুলের সাদা পাপড়ি বাতাসে উঠছে। রজনীগন্ধা মাথা তুলে দাঁড়িয়ে আছে। গতম গাছের পাতায় আলো চিকচিক করছে। পুকুরের জলে সূর্যের প্রতিচ্ছবি দুলছে। একটি মাছ জল কেটে উঠল, বৃত্ত তৈরি হলো জলের বুকে। দূরে মন্দিরে ঘণ্টা বাজলো, শঙ্খধ্বনি ভেসে এলো বাতাসে। শঙ্খধ্বনি ভেসে হলো বাতাসে। পাখির ঝাঁক হঠাৎ আকাশে উঠল, একসাথে শত শত ডানা। মুহূর্তে আকাশ ভরে গেল। সন্ধ্যা মুগ্ধ হয়ে তাকে রইলেন। তার চোখে জল, কিন্তু সেই জলে ভয় নেই, আছে শান্তি, আছে আলো। টম এসে সুবনের পায়ের কাছে বসে পড়লো। তাও লেজ নাড়তে লাগলো, মুখ তুলে তাকালো সন্ধ্যার দিকে, যেন বলতে চাইছে, আমি আছি। কাঠবিড়ালি আরো কাছে এগিয়ে এলো। একটি চুড়ি এসে বারান্দায় রেলিংয়ে বসলো। তারপর আরেকটি, তারপর আরো কয়েকটি বারান্দায় ভরে গেল ছোট ছোট পাখিতে। সন্ধ্যা বলেন, শুভ, হ্যাঁ আমি চলে গেল একা হবে না। রানু আছে, টম আছে, এই পাখিগুলি আছে, এই আলো আছে। রানু কাঁদতে বলো, এসব বলবেন না মা। সন্ধ্যা তার হাত চেপে ধরলেন, তুই আমার আরেক খোকা। রানু চুপে জল গড়িয়ে পড়ল। আকাশে তো আরো গভীর সোনালি, মেঘের গায়ে আগুনের মতো আলো। দিগন্তে সন্ধ্যার রং ছড়িয়ে পড়েছে। বাতাসে কাঁসু দূরে দুলছে। দূরে নদী রূপালী হয়ে উঠেছে। সন্ধ্যা তারা জ্বলতে শুরু করেছে। সন্ধ্যা ধীরে ধীরে বলেন, দেখো শুভ, আলোটা কত সুন্দর। সুমন কোনো কথা বলতে পারলেন না, শুধু শক্ত করে ধরলেন হাত। সন্ধ্যা আকাশের দিকে তাকিয়ে রইলেন। তার মুখে অদ্ভুত প্রশান্তি। মনে হলো তিনি যেন সমস্ত যন্ত্রণা বেরিয়ে অনেক আলোর দিকে তাকিয়ে আছেন। পাখিরা তখনও উঠছে, আকাশে তখন রং বদলাচ্ছে, বাতাস তখন ফুলের গন্ধ বয়ে আনছে। আর শেষ বিকেলে সেই বারান্দায় সুবন, সুনন্দা, রামু, টম, কাঠবিড়ালি আর অগণিত পাখি সবাই মিলে ধরে রেখেছে একটি মাত্র আশা, হয়তো আগামীকালও সূর্য উঠবে, হয়তো আবার আলো এসে পড়বে এই বারান্দায়, হয়তো কোনো একদিন অরিন্দম ফিরে আসবে। আর সেই আশার আলোর শেষ বিকেলে বারান্দায় আজও নীরবে অপেক্ষা করে রইল। নমস্কার, আজ এখানে শেষ করছি।